অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা, মেজর অবসরপ্রাপ্ত এম এ জলিল। লেখক পরিচিতি। মেজর এম এ জলিল এদেশের একজন সাহসী মানুষের নাম। তার কথা ভাবলেই এক দেশপ্রেমিক যোদ্ধার ছবি আমাদের সামনে এসে দাঁড়ায়। সৈনিক জীবন তাকে কেবল সাহসীই বানায়নি, তিনি ছিলেন কষ্টসহিষ্ণু ও সুশৃঙ্খল একজন মানুষ। আর মুক্তিযুদ্ধ তাকে করেছিল লড়াকু। সুদীর্ঘ ১৩ বছর জাসদের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে জীবনের ঝুঁকি নিয়ে একটি লক্ষ্যকে নিয়ে তিনি কাজ করেছেন। আমৃত্যু সংগ্রামী জীবন তাকে করেছিল প্রতিবাদী, জালিম শোষক ও লুটেরা শাসনের বিরুদ্ধে আপোষহীন। অবশেষে চিন্তার পরিবর্তন ও ইসলামের মূল ধারায় প্রত্যাবর্তন তার মধ্যে পূর্ণতা এনেছিল। এই প্রসঙ্গে মেজর জলিল নিজেই বলেছেন, মানুষের অন্তরের অন্তঃস্থলে রয়েছে সত্য এবং মুক্তি অনুসন্ধানের আজন্ম পিপাসা। আমি সেই পিপাসায় কাতর হয়েই জাসদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি। এটা আমার অক্ষমতা বলে বিবেচিত হতে পারে, তবে আমি আমার অক্ষমতার জন্য মোটেই বিব্রত নই। আমার জীবনের লক্ষ্য আজ স্থির। আমার লক্ষ্য অর্জনে আমি অটল। অন্যায়ের কাছে মাথা নত করা আমার স্বভাব নয়, এটা একজন মুসলমানের প্রকৃত সিফাত। এই অকুতোভয় দেশপ্রেমিক এবং নিজেকে মুসলমান হিসেবে ঘোষণা দেয়া মানুষটি জীবনের বিভিন্ন বাক সম্পর্কে জানার কৌতূহল সবার। বিশেষ করে তরুণদের কাছে মেজর জলিল এক বিস্ময়কর চরিত্রের নাম। আমরা এখানে মেজর জলিলের জীবন প্রবাহের একটি সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরলাম। 1942 সালের 9 ফেব্রুয়ারি বরিশাল জেলার উজিরপুর থানার সদরে মামার বাড়িতে মেজর জলিলের জন্ম। পিতা জনাব আলী মিয়া, মাতা রাবেয়া খাতুন। তার জন্মের 3 মাস আগে পিতা আলী মিয়া মারা যান। এতিম হয়ে মেজর জলিল জন্ম নেন। জন্মের শুরু থেকেই তিনি জীবনের কঠোরতার মুখোমুখি হন। মায়ের স্নেহ ভালোবাসাই ছিল তার জীবনের চলার পথের একমাত্র পাথেয়। 1960 সালে মেজর জলিল উজিরপুর WB ইনস্টিটিউট থেকে কৃতিত্বের সাথে ম্যাট্রিক পাশ করেন। স্কুল জীবনেই তিনি নিজেকে লেখালেখির সঙ্গে জড়িয়ে ফেলেছিলেন। ওই সময় তিনি পথের কাঙাল ও রীতি নামে 2টি উপন্যাস লেখেন। দুর্ভাগ্যজনক হলো, পরে উপন্যাসের পাণ্ডুলিপি দুটি হারিয়ে যায়। 1961 সালে জলিল ইয়াং ক্যাডেটে ভর্তি হন। রাওয়ালপিন্ডির মারিতে তিনি শিক্ষা গ্রহণ করেন। 1963 সালে ইন্টারমিডিয়েট পাশ করেন। পাকিস্তানের কাবুলে সামরিক একাডেমিতে প্রশিক্ষণ নেন। 1965 সালের সেপ্টেম্বর মাসে তিনি কমিশন লাভ করেন এবং পাকিস্তান সেনাবাহিনীর ট্যাঙ্ক বাহিনীতে যোগ দেন। ওই বছর ভারত পাকিস্তান যুদ্ধে 12 নম্বর বেঙ্গল রেজিমেন্টের অফিসার হিসেবে সক্রিয় অংশগ্রহণও করেন। 1966 সালে মেজর জলিল পাকিস্তান সামরিক একাডেমি থেকে গ্র্যাজুয়েশন লাভ করেন। পরবর্তীতে তিনি মুলতান থেকে ইতিহাসে MA ডিগ্রি নেন। একটি বিষয় লক্ষণীয় যে পড়াশোনার প্রতি তার একটা বিশেষ আকর্ষণ ছিল। সামরিক বাহিনীর লোকজনের মধ্যে সাধারণত এটি খুবই কম দেখা যায়। অসুস্থ মাকে দেখতে 1 মাসের ছুটি নিয়ে 1971 সালের 10 ফেব্রুয়ারি তিনি দেশে আসেন। কিন্তু এই সময় তৎকালীন পাকিস্তানের রাজনীতিতে একটা টলটলায়মান অবস্থা বিরাজ করছিল। ছুটির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও তিনি তৎকালীন পশ্চিম পাকিস্তানে যাওয়া থেকে বিরত থাকেন। অত্যন্ত রাজনৈতিক সচেতন এই মানুষটি রাজনীতির শেষ অবস্থাটা দেখার জন্য অপেক্ষায় থাকেন। 25 মার্চের কালো রাতে পাকিস্তানের ইতিহাসের গোটা চেহারাটাই পাল্টে দেয়। 26 মার্চ থেকেই মেজর জলিল মুক্তিযুদ্ধ সংগঠনে নিজেকে নিয়োজিত করেন। 24 এপ্রিল পর্যন্ত বরিশাল পটুয়াখালীকে তিনি মুক্ত অঞ্চল রাখতে সক্ষম হন। শুরু হলো মুক্তিযোদ্ধা মেজর জলিলের জীবন। 7 এপ্রিল মেজর জলিল খুলনা রেডিও সেন্টার মুক্ত করতে অপারেশন চালান। 21 এপ্রিল অস্ত্র সংগ্রহের উদ্দেশ্যে সুন্দরবনের পথ ধরে ভারতে যান। ফিরে এসে 9 নম্বর সেক্টরের প্রধান হিসেবে মুক্তিযুদ্ধে নিজেকে নিয়োজিত করেন। 9 মাসের রক্তক্ষয়ী এক লড়াইয়ের মাধ্যমে 1971 সালের 16 ডিসেম্বর স্বাধীন বাংলাদেশ জন্ম নেয়। 1971 সালের 18 ডিসেম্বর বরিশালে মেজর জলিলকে সংবর্ধনা প্রদান করা হয়। 21 ডিসেম্বর বরিশালের হেমায়েতখোলার মাঠে এক বিশাল জনসভায় তিনি ভাষণ দেন। এই 2টি জনসভায় এত বেশি স্বতঃস্ফূর্ত জনতা উপস্থিত হয়েছিল যা বরিশালবাসী তার আগে কখনোই দেখেনি। স্বাধীনতার পরপর ভারত বাংলাদেশকে কার্যত একটি প্রদেশ হিসেবে চিহ্নিত করার প্রয়াস পায়। ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের সম্পদ ও পাকিস্তানিদের ফেলে যাওয়া অস্ত্রশস্ত্র লুটপাট করে ভারতে নিয়ে যেতে থাকে। যশোরে এমন একটি লুটের মাল বয়ে নেওয়ার সময় ভারতীয় সেনাবাহিনীর গাড়ি বহরকে বাধা দেয়। 31 ডিসেম্বর বেলা 11টায় মেজর জলিলকে বন্দী করা হয়। যশোর সেনানিবাস অফিস কোয়ার্টারের একটি নির্জন বাড়িতে তাকে আটকে রাখা হয়। তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম রাজবন্দী। 5 মাস 6 দিন বন্দী থাকার পর 1972 সালের 7 জুলাই মেজর জলিল মুক্তি লাভ করেন। সেক্টর কমান্ডারদের সবাইকে নানান উপাধি দেওয়া হলেও তাকে বঞ্চিত করা হয়। 72-এর
অক্টোবর জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে তিনি রাজনীতিতে নামেন। মেজর জলিলের রাজনীতিতে নামার ঘটনাটি নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা, কেননা পরবর্তীতে তিনি এই দেশের রাজনীতিতে অনেক পট পরিবর্তনে প্রভাবশালী ভূমিকা রাখেন। 1973 সালে জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের বাকেরগঞ্জ, উজিরপুর সহ 5টি আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে তার বিজয় ছিল নিশ্চিত, কিন্তু তৎকালীন ক্ষমতাধর দল আওয়ামী লীগ তাকে বিজয়ী হতে দেয়নি। বাংলাদেশের রাজনীতিতে 1975 সালের 15ই আগস্ট পর্যন্ত শেখ মুজিবের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ ছিলেন মেজর জলিল। 1974 সালের 17ই মার্চ জাসদের স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি ঘেরাও কর্মসূচিতে পুলিশ গুলি করলে বেশ কয়েকজন নিহত হন। মেজর জলিল নিজেও আহত হন। আওয়ামী লীগ সরকার তাকে গ্রেফতার করে। 1975 সালের 8ই নভেম্বর তিনি মুক্তি লাভ করেন। দেশের রাজনৈতিক পরিস্থিতিতে আমূল পরিবর্তন সত্ত্বেও মেজর জলিল ক্ষমতাসীনদের রোষানল থেকে রেহাই পাননি। 1975 সালের 23 নভেম্বর তাকে আবারও গ্রেফতার করা হয়। সামরিক ট্রাইব্যুনালে কর্নেল তাহের ও মেজর জলিলের ফাঁসি হয়। তবে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য মেজর জলিলের মৃত্যুদণ্ড মওকুফ করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। প্রায় 4.5 বছর কারাভোগের পর 1980 সালের 26শে মার্চ তিনি মুক্তি লাভ করেন। 1982 সালের অগাস্ট মাসে তিনি টাঙ্গাইলের এক সম্ভ্রান্ত পরিবারের কন্যা সাইমা আক্তারকে বিয়ে করেন। সাইমা জলিল দম্পতির 2 কন্যা, সারা জলিল ও ফারা জলিল। এরপর থেকেই মেজর জলিলের চিন্তা চেতনায় পরিবর্তন লক্ষ্য করা যায়। শেষ পর্যন্ত 1984 সালের 3রা নভেম্বর তিনি জাসদ থেকে পদত্যাগ করেন। এই প্রসঙ্গে তিনি তার কৈফিয়ত ও কিছু কথা গ্রন্থে লিখেছেন, দলীয় জীবনে জাসদের নেতাকর্মীরা ধর্মীয় মূল্যবোধ প্রায় সম্পূর্ণভাবে বিসর্জন দেওয়ার ফলে নৈতিকতার ক্ষেত্রে অবক্ষয় ঘটে। ব্যক্তি জীবনে আসে বিশৃঙ্খলা এবং ধর্মীয় নৈতিকতা এবং মূল্যবোধ পরিচালিত সমাজদেহ থেকে নিজেরা বিচ্ছিন্ন হয়ে পড়লেও সমাজে বসবাসরত জনগণকে ঐতিহ্যবাহী ইসলামী সাংস্কৃতিক জীবন ও মূল্যবোধ থেকে বিচ্ছিন্ন করতে মোটেও সক্ষম হয়নি। প্রচলিত পারিবারিক, সামাজিক এবং সাংস্কৃতিক জীবনধারা থেকে কেবল নিজেদেরকে বিচ্ছিন্ন করে রাখলেই বিকল্প সংস্কৃতি জন্ম নেয় না, বরং এই ধরনের রণকৌশল অবলম্বন সমাজে প্রচলিত নীতি, নৈতিকতা, আচার, অনুষ্ঠান এবং সাংস্কৃতিক মূল্যবোধের প্রতি তাচ্ছিল্য, উপহাস এবং ঘৃণার বহিঃপ্রকাশ ঘটায়, যা প্রকারান্তরে বিপ্লবী আন্দোলনের বিপক্ষে চলে যায়। ইসলাম ধর্ম এই দেশের শতকরা 90 জন গণমানুষের কেবল ধর্মীয় বিশ্বাসই নয়, ইসলাম ধর্মভিত্তিক নীতি, নৈতিকতা, আচার, অনুষ্ঠান, উৎসব, পর্ব, সামাজিক, সাংস্কৃতিক এবং এই দেশের সাধারণ গণমানুষের দৈনন্দিন জীবনের নানান ঘটনার সাথে ইসলাম ধর্ম অঙ্গাঙ্গিভাবেই জড়িত। জন্মপর্ব থেকে শুরু করে জানাজা পর্যন্ত ইসলামের নীতি নির্দেশের আওতায় নিয়ন্ত্রিত হচ্ছে এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের জীবন। এমন একটি জীবন দর্শনকে অবহেলা, উপেক্ষা কিংবা সম্পূর্ণভাবে পরিহার করে চলার নীতিকে বাস্তবসম্মত কিংবা বিজ্ঞানসম্মত বলা যায় না। প্রগতিশীল আন্দোলনের স্বার্থেই ইসলাম ধর্মের বিজ্ঞানসম্মত মূল্যায়ন অত্যাবশ্যকীয় বলে আমি মনে করি, কারণ ইসলাম শোষণ, জুলুম, অন্যায়, অসুন্দর সহ সর্বরকমের স্বৈরশাসন এবং মানুষের উপর অবৈধ প্রভুত্বের ঘোর বিরোধী। ইসলাম পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ, রাজতন্ত্র উচ্ছেদের নির্দেশ দেয়। সম্পদের ব্যক্তি মালিকানা ইসলামে নিষিদ্ধ, কারণ সকল সম্পদের মালিকানা একমাত্র আল্লাহর। মানুষ হচ্ছে তার কেবল প্রয়োজন মেটানোর জন্য আমানতদার বা কেয়ারটেকার। জাসদ থেকে পদত্যাগের পর মাত্র 16 দিন পরে মেজর জলিল 1984 সালের 20 অক্টোবর জাতীয় মুক্তি আন্দোলন নামে একটি দল গঠন করেন। এই সময় তিনি মরহুম হাফিজি হুজুরের নেতৃত্বে সম্মিলিত সংগ্রাম পরিষদ গঠনে সক্রিয় অংশগ্রহণ করেন। 1985 সালের জানুয়ারি মাসে তাকে গৃহবন্দী করা হয়। তিনি 1 মাস গৃহবন্দী অবস্থায় থাকেন। এরশাদ বিরোধী আন্দোলনে যোগদানের কারণে 1987 সালের 30 ডিসেম্বর থেকে 1988 মার্চ পর্যন্ত সরকার তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটকে রাখে। এর আগে মেজর জলিল লিবিয়া, লেবানন, ইরান, ব্রিটেন ও পাকিস্তানে কয়েকটি আন্তর্জাতিক ইসলামী সম্মেলনে যোগ দিয়েছিলেন। 1988 সালের 11 নভেম্বর মেজর জলিল পাকিস্তান যান। 16 নভেম্বর রাজধানী ইসলামাবাদে তিনি হৃদরোগে আক্রান্ত হন। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। 19 নভেম্বর রাত 10:30টায় তিনি ইন্তেকাল করেন। 22 নভেম্বর তার লাশ ঢাকায় আনা হয় এবং পূর্ণ সামরিক মর্যাদায় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। উল্লেখ্য, মেজর অবসরপ্রাপ্ত জলিল সেই সৌভাগ্যবান ব্যক্তি যার লাশ দাফনের মাধ্যমেই মিরপুরের মুক্তিযোদ্ধা গোরস্থানে সর্বপ্রথম লাশ দাফন শুরু হয়েছে।
মেজর জলিল এমন কিছু গ্রন্থ লিখে গেছেন যা আমাদের জাতীয় জীবনের যে কোনো সন্ধিক্ষণের দিক নির্দেশনার কাজ করবে। তার একটি গ্রন্থ অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা। এটা তো এখন দেশপ্রেমের এক বলিষ্ঠ এবং উচ্চকিত স্লোগানে রূপান্তরিত হয়েছে। মেজর জলিলের লেখা 8টি গ্রন্থ, সেগুলো হলো সীমাহীন সমর, মুক্তিযুদ্ধের স্মৃতি ডায়েরি; মার্ক্সবাদ, এটি প্রবন্ধ; সূর্যোদয়, রাজনৈতিক উপন্যাস; কৈফিয়ত ও কিছু কথা, প্রবন্ধ; দাবি আন্দোলনের দায়িত্ব, প্রবন্ধ; দৃষ্টিভঙ্গি ও জীবন দর্শন, প্রবন্ধ; অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা, প্রবন্ধ; আ সার্চ ফর আইডেন্টিটি, এসেজ। মৃত্যুর সময়ে মেজর অবসরপ্রাপ্ত এম এ জলিল মাতা, স্ত্রী ও 2টি কন্যা সন্তান রেখে গেছেন। ভূমিকা: শতাব্দী থেকে শতাব্দী বাংলাদেশের এই ভূখণ্ডে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ তাদের স্ব ধর্মকর্ম, সংস্কৃতি, আচার অনুষ্ঠান সহ মোটামুটি শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে এসেছে। এই সহাবস্থানমূলক বসবাসের মাধ্যমে এই দেশের মানুষ গড়ে তুলেছে সমৃদ্ধশালী ঐতিহ্য। তবে যুগে যুগে এই ভূখণ্ডের মানুষ, এই ভূখণ্ডের জনগণ বিদেশি শোষকদের হাতে শোষিত, নিপীড়িত এবং লুণ্ঠিত হয়েছে। ব্রিটিশ শোষকদের সুদীর্ঘ 200 বছরের শোষণ এখনও অনেকের স্মৃতিতে দুঃস্বপ্নের মতোই জেগে আছে। একইভাবে হিন্দু ব্রাহ্মণ্যবাদ এবং জালেম জমিদারি প্রথার মাধ্যমেও নিষ্পেষিত হয়েছে এই ভূখণ্ডের শান্তিপ্রিয় জনগণ। সর্বশেষ ভারত বিভক্তি এবং তারই ফলশ্রুতিতে মুসলমান সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পাকিস্তান অর্জন। ব্রিটিশ রচিত ঔপনিবেশিক আমলাতান্ত্রিক রাষ্ট্রীয় কাঠামো বহাল রেখে পাকিস্তানের উঠতি পুঁজিবাদী গোষ্ঠী, বিশেষ করে সামরিক এবং বেসামরিক আমলা গোষ্ঠী এই জনগণের উপর বিমাতাসুলভ আচরণ এবং শোষণ প্রক্রিয়া অব্যাহত রাখে, যার ফলে এই অঞ্চল থেকে যায় অনগ্রসর, অবহেলিত এবং নিগৃহীত। নিগৃহীত জনগণের অভাব, অনটন, হতাশা ও বিক্ষোভ ক্রমশই পুঞ্জীভূত হতে থাকে এবং ধীরে ধীরে ধূমায়িত হতে হতে 1971 সালে একটি প্রবল আগ্নেয়গিরির মতোই উদ্গীরণ ঘটে। এই উদ্গীরণই পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামে রূপ নেয়। 1971 সালের স্বাধীনতা সংগ্রাম হচ্ছে বাঙালি জাতির ধারাবাহিক মুক্তি আন্দোলনেরই একটি স্বতঃস্ফূর্ত এবং সক্রিয় রূপ। যুগ যুগ ধরে বাঙালি জাতি দেশি বিদেশি শোষকদের বিরুদ্ধে নিরবিচ্ছিন্নভাবে লড়াই করে এসেছে, কখনো এককভাবে, কখনো বা সংঘবদ্ধভাবে বা বিচ্ছিন্নভাবে। কিন্তু এই জাতির বিকাশের ইতিহাসে কোনো কালেই সংগ্রামী জনগণ একেবারে নিস্তব্ধ হয়ে যায়নি। নিরবিচ্ছিন্ন লড়াইয়ের মধ্যে লালিত মুক্তিপাগল বাঙালি জাতি সর্বযুগেই শোষকদের কবর রচনা করে এসেছে এবং আন্দোলনের ধারা রেখেছে অব্যাহত। 1971 সালের সমস্ত গণ অভ্যুত্থান ছিল একটি যুগান্তকারী গৌরবময় অধ্যায়। এই অধ্যায় রচনা করতে অসীম ত্যাগ তিতিক্ষার শিকার হতে হয়েছে জাতিকে, প্রাণ দিতে হয়েছে লক্ষ লক্ষ দামাল সন্তানকে, তাজা রক্ত ঝরেছে অঢেল, ইজ্জত নষ্ট হয়েছে অগণিত মা বোনের। স্বপ্ন ছিল স্বাধীনতা, মুক্তি। দেশ শত্রুমুক্ত হলে এই দেশে কায়েম হবে একটি শোষণহীন সমাজ ব্যবস্থা। খাদ্যে বস্ত্রে দেশ হবে স্বয়ংসম্পূর্ণ। কৃষি শিল্প, ব্যবসা বাণিজ্যের সুষ্ঠু বিকাশ ঘটবে, গড়ে উঠবে স্বাধীন জাতির পুঁজি। মানুষের মান সম্মান এবং জানমালের থাকবে নিশ্চিত নিরাপত্তা। দেশে প্রতিষ্ঠা লাভ করবে আইনের শাসন। মর্যাদার দিক থেকে সকল জনগণই হবে মর্যাদার অধিকারী, কর্তব্য এবং দায়িত্ববোধ সম্পন্ন। বাঙালি জাতি বিশ্বের মানচিত্রে ঠাঁই লাভ করবে একটি সুখী, স্বাধীন, সমৃদ্ধ, সার্বভৌম জাতি হিসেবে। এই সবই তো ছিল সকলের আন্তরিক কামনা ও বাসনা। কিন্তু স্বাধীনতাকে হাতের মুঠোয় পেয়েও আমরা যেন ঠিক তা পেলাম না। আনুষ্ঠানিক স্বাধীনতা লাভের প্রায় 17 বছর পরেও আমাদের কোনো অভাব তো দূর হলোই না, বরং যত দিন যাচ্ছে ততই যেন জাতি হিসেবে আমরা মর্যাদাহীন হয়ে পড়ছি, নিস্তেজ হয়ে পড়ছি। বুক ভরা আশা, স্বপ্ন আজ রূপান্তরিত হয়েছে গ্লানি আর হতাশায়। সম্মান, জাতীয়তাবোধ, মর্যাদাবোধ, সামাজিক ও মানবিক মূল্যবোধ এই সবই যেন বিধ্বস্ত। এক কথায় বিবেক আজ বিভ্রান্ত। সুবিধাবাদ এবং অযোগ্যতার মহড়ায় গোটা জাতি আজ নীরব, নিশ্চল, অসহায়, জিম্মি। আমাদের স্বাধীনতা যেন দেশের সম্পদ বেপরোয়া লুণ্ঠনেই উন্মত্ততা। আজ বিদেশিরা নয়, আমরাই যেন আমাদের শত্রু। যেই জাতির ললাট একদিন স্বাধীনতার লাল সূর্যে ঝিলমিলিয়ে উঠেছিল, সেই উদ্দীপ্ত ললাটি আজ কালিমার আবরণে অন্তরীণ এবং অভিশপ্ত। এই অবাঞ্ছিত অবস্থার জন্য কে বা কারা দায়ী? আজ সকলের বিরুদ্ধেই সকলের একঘেয়ে অভিযোগ। বিগত 17 বছরে যারাই শাসন ব্যবস্থায় অধিষ্ঠিত হয়েছে তারাই দেশ ও জাতিকে নিজেদের পৈতৃক সম্পত্তি হিসেবে গণ্য করেছে। দেশ ও জাতিকে
নিজেদের ব্যক্তিগত গোষ্ঠীগত জমিদারি হিসেবে ব্যবহার করার ধৃষ্টতা দেখিয়েছে। এই ব্যাপারে একটি বিশেষ রাজনৈতিক দলের তো কোনো জুড়িই নেই, তবে কেউ যেন কারো থেকে কম নয়। লুণ্ঠন আর দুর্নীতির নির্লজ্জ প্রতিযোগিতার মহড়াই চলেছে কেবল। ক্ষমতাসীন এবং ক্ষমতাচ্যুত শাসকমহল সমূহের অভিযোগ এবং পাল্টা অভিযোগের নাটক অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশবাসীর কাছে আজ অপরাধী কিংবা আসামিদের চেহারা অত্যন্ত পরিষ্কার। দেশের 10 কোটি মানুষ অপরাধী কিংবা আসামি নয়। সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে জন্ম নেওয়া একটি জাতি কখনোই আসামি হতে পারে না। আমাদের জনগণ জ্ঞানী, গুণী এবং সাহসী। তবে দোষ ত্রুটি যে আমাদের মধ্যে মোটেও নেই তাও নয়। জাতিগতভাবে আমাদের দোষ ত্রুটির খতিয়ান নেওয়ার সময়ও আজ দ্বারপ্রান্তে। বিগত 17 বছরে বেশ কয়েকটি সরকার দেশ পরিচালনা করার দায়িত্ব নিয়েছে। কেউ নিয়েছে নির্বাচনের মাধ্যমে, কেউ নিয়েছে বন্দুকের মাধ্যমে। কারচুপিমূলক নির্বাচন আর ষড়যন্ত্রমূলক বন্দুকের নলের মাধ্যমে অধিষ্ঠিত ক্ষমতাসীন গোষ্ঠীর কেউই এই দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সক্ষম হয়নি। মুখে মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরার শপথ নিলেও স্বাধীনতার উষালগ্ন থেকে অদ্যাবধি প্রত্যেকটি সরকারই কার্যত মুক্তিযুদ্ধের চেতনা নির্মূল করার লক্ষ্যেই বিভিন্ন ষড়যন্ত্রমূলক পদক্ষেপ নিয়েছে। সশস্ত্র যুদ্ধের মধ্যে দিয়ে দোর্দণ্ড প্রতাপ নিয়ে জেগে ওঠা বাঙালি জাতির জাগ্রত বিবেক এবং শক্তিকে ভীতির চোখে দেখেছে, প্রীতির চোখে নয়। বিদেশি প্রভুরাও দেখেছে একই চোখে। শোষণ জুলুমের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম পরিচালনা করার অগ্নি শপথপুষ্ট চেতনার নামেই মুক্তিযুদ্ধের চেতনা। তাই মুক্তিযোদ্ধাদের মধ্যে বিতরণ করা কিছু জমি, বাড়ি, টাকা পয়সা, তাদের কিছু পদোন্নতি, গড়ে তোলা লাল ইটের কিছু স্তম্ভ, ব্যাস মুক্তিযুদ্ধের চেতনা রক্ষাকারীদের জীবন ধন্য। এইভাবেই চলেছে মুক্তিযুদ্ধের তথাকথিত চেতনা লালনকারীদের নাটক। এই জাতির উজ্জ্বল সম্ভাবনাময় ভবিষ্যৎকে ব্যক্তি, দলীয় এবং গোষ্ঠীর স্বার্থে অতি নির্দয়ভাবে ঠেলে দিয়েছে বিলাসের পথে, ধ্বংসের পথে। গণমানুষের মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান এইসবের কোনো বিহিত না করেই শাসক গোষ্ঠীসমূহ আত্মমগ্ন রয়েছে নিজস্ব ভোগবিলাসে। অন্নহীনের হাহাকার, বস্ত্রহীনের সলজ্জ চিৎকার, রুগ্নের আর্তনাদ, গৃহহীনের ফরিয়াদ এবং নিরক্ষরের হাহুতাশ কোনো সরকারেরই কর্ণগোচর হয়নি, আজও হচ্ছে না। অথচ অবৈধ সম্পদের পাহাড় গড়ে উঠছে শাসক এবং তাদের দোসরকুলের। তাদের মিথ্যাচার এবং প্রতারণা জাতিকে ভীতিজনকভাবে করেছে কলুষিত। বিচারের নামে প্রহসন ন্যায়নীতির কাঠামোকে ধ্বংস করে দিয়েছে। এই সব কিছুর ফলেই ৭১ স্বাধীনতা আন্দোলনের প্রাণকেন্দ্র মরহুম জনাব শেখ মুজিবুর রহমান এবং স্বাধীনতার ঘোষক বলে পরিচিত জনাব জিয়াউর রহমান উভয় রাষ্ট্রপ্রধানই অস্বাভাবিক পরিণতির শিকার হয়েছেন। তারা তাদেরই সৃষ্ট সমস্যার আবর্তে লুপ্ত হয়েছেন। তাদের যোগ্যতা অযোগ্যতার প্রশ্ন না টেনে এই সত্যটি আজ নির্দ্বিধায় আমাদের ভবিষ্যৎ বংশধরকে জানিয়ে দেওয়া প্রয়োজন যে দেশ ও জনগণের স্বার্থে রাষ্ট্র পরিচালনার ব্যর্থতাই উভয় নেতার অস্বাভাবিক তিরোধানের অন্যতম কারণ। তবে তাদের হত্যার বিচারের দাবিও উঠেছে। কিন্তু কে করবে আজ কার বিচার? এই দেশে আজও তো কায়েম হয়নি বিচারের শাসন। তাই কে বা কারা রাষ্ট্রপ্রধানদ্বয়কে খুন করেছে এবং এই খুনের বিচার হলো কি হলো না, এই প্রশ্নটি অমীমাংসিতই থেকে যাবে যতদিন না এই দেশে আইনের শাসন কায়েম হয়। কিন্তু খুনের বিচার চাই, রক্তের প্রতিশোধ চাই, এই দৃষ্টিভঙ্গি নিয়ে যেই ধাঁচের রাজনীতি জন্ম দেওয়া হচ্ছে, সেই রাজনীতি কি পারবে সমস্যা জর্জরিত দেশের 10 কোটি মানুষের মৌলিক সমস্যার সমাধান দিতে? শাসক, শোষক এবং রাজনীতির প্রতি জনগণ আজ চায় তাদের মৌলিক সমস্যার সমাধান। ব্যক্তি পূজা জাতিকে মুক্তি প্রদান করে কি না, সেই প্রশ্নটি আজ অতীব গুরুত্ব সহকারে বিবেচনা করা প্রয়োজন। লক্ষ প্রাণের বিনিময়ে সৃষ্ট মুজিব শুধু মুজিবই ছিলেন না, তিনি ছিলেন ৭১ স্বাধীনতা আন্দোলনের উদ্দীপ্ত প্রতীক। ব্যক্তি মুজিবের তিরোধান প্রতীক মুজিবকে ইতিহাসের পাতা থেকে মুছে ফেলতে পারবে না। যার যতটুকু প্রাপ্য তা আগামী দিনের ইতিহাসই নির্ধারণ করবে। যেই দেশে হাজারো মায়ের প্রাণপ্রিয় যুবক সন্তানেরা কেবল বস্তাবন্দি হয়ে খালে বিলে নদীতে ভেসেছে, যেই দেশে বিনা বিচারে শত শত মুক্তিযোদ্ধা ও বীর সিপাহীদের রাধের আধারে ফাঁসি কাষ্ঠে ঝুলানো হয়েছে, ফাঁসিতে ঝুলানো হয়েছে মুক্তিযুদ্ধের অনেক বীর নায়ক ও অধিনায়ককে, সেই দেশে সত্যিকারের বিচার ব্যবস্থা কায়েম হোক, ওইটাই তো সকলের ঐকান্তিক কামনা। আইনের শাসনের অবর্তমানে গত ১.৫ যুগ ধরে এই জাতির রক্ত শুধু ঝরেই চলেছে। সমান গতিতে চলেছে
নারী ধর্ষণ, নির্যাতন, বিচার নেই, আছে শুধু হাহাকার এবং কান্না। এই ন্যায় বিচারে শাসন প্রতিষ্ঠার লক্ষ্যেই আজ প্রয়োজন সাহসী দুর্বার গণজাগরণ। শোষণমূলক আমলাতান্ত্রিক প্রশাসনিক রাষ্ট্রীয় কাঠামোর মাধ্যমে আইনের শাসন বলতে যা বোঝায় তা কেবল শাসক গোষ্ঠীর জন্যই আইন লঙ্ঘন এবং আইন অপপ্রয়োগ করার বেসুমার ক্ষমতা। আমলাতান্ত্রিক প্রশাসন জনগণকে প্রশাসনমুখী করে তোলে। প্রশাসন এই অবস্থায় কখনো জনমুখী হয় না। প্রশাসন জনশক্তির বিকাশ সাধনে ব্রতী নয়। জনশক্তিকে অসহায়ভাবে প্রশাসনের উপর নির্ভরশীল করে তোলাই হচ্ছে আমলাতান্ত্রিক প্রশাসনের লক্ষ্য। ক্ষমতায় বসে কেবল ফরমান জারি করলেই প্রশাসনের চরিত্র গণমুখী হয়ে ওঠে না। আমলাতান্ত্রিক প্রশাসনিক কাঠামোকে আঁকড়ে ধরে জনগণকে মুক্তির আশ্বাস দান করা এবং এটা জনগণের সাথে বিশ্বাসঘাতকতারই সামিল। এই সত্যটি অনুধাবন করার মতো জ্ঞান প্রত্যেকটি সরকারেরই ছিল না শুধু এই প্রচলিত প্রশাসনিক কাঠামো পরিবর্তন করে গণমুখী ব্যবস্থা প্রবর্তন করার সদিচ্ছা। তাই সত্য আজ দিবালোকের মতোই পরিষ্কার যে বিগত 17 বছরে গঠিত সরকারসমূহ সুপরিকল্পিতভাবে একটি জাতিকে আত্মবিধ্বংসীর পথে ঠেলে দিয়েছে। এই জাতির স্বপ্নীল ভবিষ্যৎকে করে তুলেছে অনিশ্চিত ও অন্ধকার। তবে বিগত সরকারসমূহের ষড়যন্ত্র, অযোগ্যতা এবং ব্যর্থতার ইতিহাস 10 কোটি মানুষের এই জাতির অনাগত ভবিষ্যতের ইতিহাস হতে পারে না। বিপুল সম্ভাবনাময় এই জাতির ললাটে স্থায়ী কলঙ্কের ছাপ লেপন করে দেওয়ার অধিকার কারও নেই, এমনকি এই অধিকার কাউকে দেওয়াও যায় না। স্বাধীনতোত্তর শাসকদের ব্যর্থতার পাশাপাশি এসে যায় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের দুঃখজনক বিভক্তি, সুবিধাবাদ, সংকীর্ণতা এবং ষড়যন্ত্রের লজ্জাজনক অধ্যায়। বিভিন্ন মতবাদের বুলিতে আবদ্ধ দেশের রাজনৈতিক সংগঠনসমূহ সার্বক্ষণিক জনগণের মধ্যে বিচরণ করলেও কার্যত কোনো সংগঠনই ক্ষুদ্র ক্ষুদ্র দলীয় স্বার্থের ঊর্ধ্বে নয় বিধায় দেশ ও জাতিকে যুগোপযোগী দিক নির্দেশনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। প্রচলিত রাজনীতি বুলি সর্বস্ব হয়ে দাঁড়িয়েছে। এই ব্যর্থতা থেকে কোনো সংগঠনই মুক্ত নয়। পুনঃ পুনঃ সামরিক শাসন প্রবর্তনের ফলে আমলাতান্ত্রিক প্রশাসনিক কাঠামো নতুন জীবন লাভ করেছে। অপরদিকে রাজনৈতিক সংগঠনসমূহ যেমন পড়েছে বিপাকে, তেমনি শিকার হয়েছে বিভিন্ন প্রলোভনের। ব্যক্তিস্বার্থ হাসিল করতে গিয়ে বহু সংখ্যক নেতা ও কর্মী হারিয়েছে রাজনৈতিক চরিত্র। জনসেবা ও প্রচলিত আমলাতান্ত্রিক প্রশাসনিক কাঠামো পরিবর্তনের শপথে অঙ্গীকারাবদ্ধ হয়েও কার্যত তারা প্রচলিত কাঠামোর আওতায় বন্দী হয়ে পড়েছে। ধারাবাহিক আত্মনিবেদিত রাজনৈতিক সংগ্রামের মধ্যে দিয়ে সার্বিক মুক্তির প্রশ্নটি জনগণের কাছে অত্যন্ত দুরূহ ব্যাপার বলে প্রতীয়মান হচ্ছে। রাজনীতির এই দুঃখজনক পরিণতি দেশ ও জাতির জন্য সুখের খবর তো নয়ই, বরং ভয়াবহ অমঙ্গলের হাতছানি। এই অবস্থার কারণেই আজ জাতি সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলার সাহস ও বিবেক হারিয়ে ফেলেছে প্রায়। জুলুম, নির্যাতন, মেশিনগান, ট্যাঙ্ক যেই জাতির যাত্রাপথকে করতে পারেনি রুদ্ধ, সেই জাতিটি আজ অপমানের বোঝা মাথায় নিয়ে অসহায়ভাবে মুখ থুবড়ে পড়ে আছে। সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে জন্ম নেয়া জাতিটিকে আজ মুখ বুজে সহ্য করতে হচ্ছে কত অপবাদ, তলাবিহীন ঝুড়ি, মিসকিন দেশ, বিশ্বের দরিদ্রতম দেশ, আরও কত কি। মুক্তিযুদ্ধে ঝরানো তাজা রক্তের বিনিময়ে এটাই কি ছিল এই জাতির প্রাপ্য? 1971 সালের স্বাধীনতা যুদ্ধে কত মুক্তিযোদ্ধা প্রাণ হারালো, শহীদ হলো, পঙ্গু হলো নিখোঁজ। তার যেমন নেই কোনো সঠিক পরিসংখ্যান, তেমনি স্বাধীনতা উত্তর বিগত 17 বছরে আরও কত সহস্র যোদ্ধা যে মিথ্যা খুন, চুরি, ডাকাতি অভিযোগে কারাগারে ধুকে ধুকে মরেছে অনাহারে, শিকার হয়েছে গুপ্ত হত্যার ও প্রকাশ্য হত্যার, ঝুলেছে ফাঁসি কাষ্ঠে, তারও নেই কোনো হিসেব। যেন মুক্তিযুদ্ধ হয়েছিল এদেশের মানুষকে, বিশেষ করে দামাল যুবশক্তিকে বেহিসাবে নির্মূল করে দেওয়ার ব্লুপ্রিন্ট নিয়ে। স্বাধীনতার পর থেকেই প্রত্যেকটি রাজনৈতিক সংগঠন মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের দাবিতে সোচ্চার এবং প্রত্যেকটি সরকারের মুখেই তাদের পুনর্বাসনের প্রতিশ্রুতি ধ্বনিত হলেও মূলত মুক্তিযুদ্ধের নামে স্বাধীন বাংলাদেশের বিশেষ কিছু ব্যক্তি, শ্রেণী ও গোষ্ঠী সুপরিকল্পিতভাবে সব রকমের সুযোগ সুবিধা ভোগের মাধ্যমে নব্য ধনিক শ্রেণী হিসেবে প্রতিষ্ঠা লাভ করার প্রতিযোগিতায় বেপরোয়াভাবে মত্ত। এদেরকে নাম ধরে চিহ্নিত না করলেও সমাজের প্রতিটি স্তরে এদের কুৎসিত চেহারা আজ সুস্পষ্ট। জাতির বীর মুক্তিযোদ্ধারা আজ উপহাস, কৌতুক ও করুণার পাত্র। ভাবখানা এমন যেন মুক্তিযোদ্ধারা ছিল এক শ্রেণীর কামলা, যাদের কাজ ছিল পাকিস্তানি হানাদার বাহিনীকে তাড়িয়ে দিয়ে দেশীয় কিছু অসৎ সামরিক, বেসামরিক আমলা এবং ব্যবসায়িক মনোবৃত্তির এক শ্রেণীর রাজনীতিকদের হাতে
দেশে শাসনভার তুলে দেওয়া, সব রকমের মানবিক, সামাজিক এবং নৈতিক মূল্যবোধ বিসর্জন দিয়েও তারাই হবে দেশের প্রভু এবং মুক্তিযোদ্ধারা থাকবে তাদেরই বাধ্যগত কামলা। মুক্তিযোদ্ধাদের আজ একটা কথা পরিষ্কারভাবে জেনে রাখতে হবে, মুক্তিযুদ্ধের মাধ্যমে জন্ম নেয়া জাতির মুক্তিযোদ্ধারা কারো দ্বারা পুনর্বাসিত হয় না, বরং মুক্তিযোদ্ধারাই রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী হয়। তাদের বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে তারাই সমাজের পুরাতন কাঠামো ভেঙে দিয়ে নতুন রাষ্ট্রীয় কাঠামো বিনির্মাণের মধ্য দিয়ে সমাজের শোষিত নিগৃহীত শ্রেণীসমূহকে পুনর্বাসন করে। কিন্তু বাংলাদেশের প্রশ্নে ব্যাপারটি ঘটেছে সম্পূর্ণ উল্টো। মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের চিৎকার সদিচ্ছার চিৎকার নয়, এটাই হচ্ছে প্রকৃত পাওনাদারকে তার প্রাপ্য থেকে প্রতারণা করার এক গভীর ষড়যন্ত্র। সমাজে পুনর্বাসন প্রয়োজন কাদের? সমাজের পঙ্গু, অনাথ, আতুর, বেকার, ভিক্ষুক, পতিতা ইত্যাদি অবহেলিত এবং অক্ষম শ্রেণীর প্রয়োজন পুনর্বাসন। সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে দেশ ও জাতির জন্য বিজয় আনয়নকারী বীর যোদ্ধারা কোনোদিনই পুনর্বাসনের পর্যায়ে পড়ে না। মুক্তিযোদ্ধাদের ত্যাগের সমতুল্য কোনো বিনিময় নেই। তাদের গৌরবময় অম্লান ত্যাগে কেবল তারাই পুনঃপ্রতিষ্ঠা লাভ করবে না, দেশ ও জাতীয় হবে পুনর্গঠিত। যেই জাতির যোদ্ধারাই পুনর্বাসনের স্তরে নেমে যায়, সেই জাতির পুনর্গঠন তো দূরে থাক, তাদের রাজনৈতিক সার্বভৌমত্বই হয়ে পড়ে বিপন্ন। জাতির বীর যোদ্ধারাই যদি হয়ে পড়ে করুণার পাত্র, করে ভিক্ষাবৃত্তি অবলম্বন, সেই জাতির সাধারণ জনগণের ভোগান্তি আর দুর্দশার তো কোনো সীমাই থাকে না। তা আজ আমরা আমাদের আর্থসামাজিক অবস্থার প্রত্যক্ষ করলেই স্পষ্টভাবে অনুধাবন করতে পারি। অথচ এই ৭১-এর মুক্তিযুদ্ধই বাঙালি সত্তাকে বিশ্ববাসীর দরবারে নতুন আঙ্গিকে সুপরিচিত করেছে। ভেতো এবং ভীতু হিসেবে পরিচিত বাঙালি অতীতের সকল অপবাদ ঝেড়ে মুছে ফেলে একটি সক্ষম যোদ্ধা জাতি হিসেবে পরিচিতি লাভ করেছে। রক্তক্ষয়ী বীরত্বপূর্ণ মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ ও জাতি এই গৌরবের আসন অধিকার করেছে। এই গৌরবের অংশীদার সমগ্র জাতি। এই গৌরব কোনো বিশেষ ব্যক্তি, গোষ্ঠী কিংবা দল বিশেষের নয়। এটি এমন একটি ঐতিহ্যময় গৌরব, একে যখন কোনো বিশেষ ব্যক্তি, গোষ্ঠী কিংবা রাজনৈতিক দল কিংবা মুক্তিযুদ্ধের সহকারী কোনো দেশ বা জাতি নিজের একক কৃতিত্বের দাবি করে, তখনই আমাদের মহান মুক্তিযুদ্ধ কেবল বিতর্কিতই হয়ে ওঠে না, জনমনেও মুক্তিযুদ্ধ সম্পর্কে জন্ম নেয় নানারূপ সংশয় এবং সন্দেহ। মূলত বাস্তবেও ঘটেছে তাই। মুক্তিযুদ্ধের উত্তরকালে তদানীন্তন শাসক গোষ্ঠীর প্রতারণা, নিপীড়ন এবং শোষণমুখী শাসন, মুক্তিযুদ্ধে সাহায্যকারী বলে কথিত প্রতিবেশী ভারতীয় শাসক গোষ্ঠীর বাংলাদেশের প্রতি বিগ ব্রাদার সুলভ আধিপত্যবাদী আচরণ মুক্তিযুদ্ধের গৌরবকে কেবল ম্লানই করেনি, করেছে বিকৃত এবং কলঙ্কিত। মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টরে সাবেক সেক্টর কমান্ডার হিসেবে বিগত ১৭ বছর আমাকে প্রত্যক্ষ করতে হয়েছে অসংখ্য মুক্তিযোদ্ধার অকাল মৃত্যু, গুম ও খুন। নির্মূল ও বিরান হয়ে গেছে তাদের সাজানো পাতানো সংসার। স্বাধীনতা অর্জনের দাবিদার আওয়ামী লীগ এবং স্বাধীনতার ঘোষক বলে কথিত জিয়া সরকারের আমলেই সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধাদের হাতেই মুক্তিযোদ্ধারা হয়েছে নাজেহাল। মুক্তিযুদ্ধের পরে মুক্তিযোদ্ধারাই হয়েছে মুক্তিযোদ্ধাদের চরম শত্রু। মুক্তিযুদ্ধের চেতনায় যদি একই হয়ে থাকে, তাহলে এই দুঃখ, লজ্জাজনক বিভক্তি, শত্রুতা এবং নিধন প্রক্রিয়া কেন? তাহলে এই মুক্তিযুদ্ধের পেছনের আসল রহস্যটা কী? প্রাণপ্রিয় মুক্তিযোদ্ধা ভাই ও বোনেরা ও শ্রদ্ধেয় দেশবাসীরা, আসুন না একটু তলিয়ে দেখি। মুক্তিযুদ্ধ পূর্ব তদানীন্তন পূর্ব পাকিস্তান। আওয়ামী লীগের ৬ দফা দাবিভিত্তিক নির্বাচনে ব্যাপক বিজয় লাভ সমগ্র জাতিকেই উৎসাহিত এবং অনুপ্রাণিত করেছিল। ১৯৭০ সালের সেই নির্বাচনী ফলাফল বাঙালি জাতীয়তাবাদেরই চূড়ান্ত বহিঃপ্রকাশ বলে প্রতীয়মান হয়েছিল আমার কাছে। সেই দিন আওয়ামী লীগের বিজয় জাতীয় উৎসবে পরিণত হয়েছিল। আওয়ামী লীগের আদর্শ বিশ্বাসী নয় এবং আওয়ামী লীগ বহির্ভূত এই দেশের বুদ্ধিজীবী, আমলা, সেনাবাহিনী, পুলিশ, ইপিআর, আনসার সহ সাধারণ জনগণও আওয়ামী লীগের বিজয়ে অভূতপূর্ব উল্লসিত হয়েছিল। সেই মুহূর্তে আওয়ামী লীগ অতি সার্থকভাবেই জাতীয়তাবাদী চেতনার ধারণ এবং লালন করেছিল। স্কুল, কলেজ, ভার্সিটিতে, খেতে খামারে, অফিস আদালতে, হাটে ঘাটে, মাঠে, নদীতে, সাগরে, এমনকি বিদেশ বিভুঁইয়ে বসবাসরত প্রত্যেকটি বাঙালির বুক জাতীয়তাবাদী চেতনায় উদ্বেলিত, আলোড়িত হয়ে উঠেছিল। আমরা বিহারি নই, আমরা নই পাঞ্জাবি, আমাদের পরিচয় আমরা বাঙালি। এই চেতনাবোধ জাগরিত হয়ে উঠেছিল প্রত্যেকটি বাঙালির মনে ও প্রাণে। এর ব্যতিক্রম ছিল কেবল তারাই যারা ৭০-এর ঐতিহাসিক নির্বাচনে আওয়ামী লীগ বিরোধী ভূমিকায় লিপ্ত হয়ে শোচনীয় পরাজয় বরণ করেছিল। তারা আওয়ামী লীগের বিজয়ে খুশি তো হতেই পারেনি,
বরং শঙ্কিত ও বিভ্রান্ত হয়ে পড়েছিল। তখন থেকেই তাদের মনে এই ধারণা বদ্ধমূল হয়ে ওঠে যে নির্বাচনে আওয়ামী লীগের এই অভূতপূর্ব বিজয়ের পিছনে প্রতিবেশী রাষ্ট্র ভারতের কারসাজি ছিল। অনেকে এই কথা প্রমাণও করতে চেয়েছে যে 1947 সনের ভারত বিভক্তির সময় যেই সকল হিন্দুরা পূর্ববঙ্গ ছেড়ে পশ্চিমবঙ্গে স্থায়ীভাবে বসবাসের জন্য চলে গেছে, তাদের বেশ একটা বড় অংশ বর্ডার পাড়ি দিয়ে পূর্ব পাকিস্তানে শেখ মুজিবের পক্ষে ভোট প্রদান করার জন্য চলে আসে। সত্যি কি মিথ্যা তা জানা নেই। স্বাধীনতার এত বছর পরেও ওই ধরনের একটি অভিযোগ শুনতে অনেকের কাছেই আজগুবি মনে হলেও ব্যাপারটা আজ পর্যন্ত তলিয়ে দেখা হয়নি, কিংবা দেখার তাগিদও বোধ করেনি কেউ। আদৌ এমনটা হয়েছিল কি? হলে কি তা স্বতঃস্ফূর্তভাবেই হয়েছিল, নাকি পূর্বপরিকল্পিতভাবে? এই ধরনের পরিকল্পনার পেছনে উদ্দেশ্য কী ছিল? শুধুই কি আওয়ামী লীগের বিজয়কে নিশ্চিত করা, নাকি আরও সুদূর প্রসারী কিছু? এটা কি তবে প্রতিবেশী রাষ্ট্র ভারতেরই মগজের খেলা ছিল, না আওয়ামী লীগের নেতৃত্বও ছিল এই সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিফাল? স্বাধীনতার 17 বছর পরেও আমার মতো একজন সাধারণ লড়াকু মুক্তিযোদ্ধার মনে এই প্রশ্নগুলো নিভৃতে উকিঝুঁকি মারে এই কারণেই যে 25শে মার্চ রাতের সেই ভয়াল রাতের হিংস্র শ্রবলের সাথে সাথেই পূর্ব পাকিস্তানের অধিবাসী এবং পশ্চিম পূর্ব পাকিস্তানে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্যরা কি করে পাকিস্তানের শত্রু হিসেবে পরিচিত ভারতের মাটিতে আশ্রয় গ্রহণের জন্য ছুটে যেতে পারল? কোন সাহসে কিংবা কোন আস্থার উপর ভর করে তারা দলে দলে ভারতের মাটিতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ল? তাহলে কি গোটা ব্যাপারটাই ছিল পূর্ব পরিকল্পিত? তাহলে কি স্বাধীনতা বিরোধী বলে পরিচিত ইসলামপন্থী দলগুলোর শঙ্কা এবং অনুমান সত্যি ছিল? তাদের শঙ্কা এবং অনুমান যদি সত্যি হয়ে থাকে, তাহলে দেশপ্রেমিক কারা? আমরা, মুক্তিযোদ্ধারা, নাকি রাজাকার আলবদর হিসেবে পরিচিত তারা? এই প্রশ্নের মীমাংসা আমার হাতে নয়। সত্যের উদ্ঘাটনই কেবল এই প্রশ্নের সঠিক উত্তর নির্ধারণ করবে। উত্তর যাই হোক, একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমার চিরদিনেরই দাবি থাকবে, আমি একজন মুক্তিযোদ্ধা, আমিই সাচ্চা দেশপ্রেমিক। অন্যায়কে আমি ঘৃণা করতে শিখেছি, অন্যায়কে আমি চিরদিনই ঘৃণা করব। নির্যাতিত মানবতার পাশে আমি দাঁড়িয়েছি বলে আমি গর্বিত। আমার গর্ব খাটো করে দেখার অধিকার কারো নেই। ষড়যন্ত্রের কালো হাত আমি দেখিনি, আমি দেখেছি গণহত্যা, তাই রুখে দাঁড়িয়েছি হত্যাকারীদের বিরুদ্ধে। কারো পূর্ব পরিকল্পনা খতিয়ে দেখার সময় সেই সময় আমার ছিল না। আমার সামনে ছিল দায়িত্ব, আমি কেবল তা পালন করেছি। যুদ্ধের মাধ্যমে মানবতার সেবা কতটুকু হয়েছে জানি না, তবে অপরাধীদের মোকাবেলা আমি সক্ষমভাবেই করেছি। তদানীন্তন পূর্ব পাকিস্তানের অধিবাসী হিসেবে আমিও নিপীড়িত ছিলাম। সেনাবাহিনীতে আমাকে ভেত বাঙালি বলে উপহাস এবং কৌতুক করত। 1970-এর নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের পর আমি ব্যক্তিগতভাবে দারুণ উচ্ছ্বসিত হয়েছিলাম। রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে হাতেখড়ি না থাকলেও আমি চেতনাহীন ছিলাম না। বাঙালির জীবন দুঃখ কষ্ট আমাকে ভাবিয়ে তুলত। বাঙালি বিহারি, বাঙালি পাঞ্জাবি দ্বন্দ্ব আমাকে পীড়া দিত। পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক বৈষম্য আমাকে লাঞ্ছিত করত। তাই 70-এর নির্বাচনে আওয়ামী লীগের ঐতিহাসিক বিজয়ের মধ্যে আমি খুঁজে পেয়েছিলাম আমার অবিকশিত সত্তার মুক্তির প্রচ্ছন্ন ইঙ্গিত। সত্য অনুসরণে আমার নিষ্ঠা থাকলেও প্রতিহিংসার অনল আমাকে অহরহ দহন করেছে। এই অনল আমি জ্বলতে দেখেছি প্রতিটি সাধারণ বাঙালির বুকে। এই প্রতিহিংসার দাবানল বিস্ফোরিত হলো আওয়ামী লীগের নির্বাচনী বিজয়ের মধ্য দিয়ে। বিহারি তাড়াও, পাঞ্জাবি তাড়াও, এক কথায় অবাঙালি পূর্ব পাকিস্তান থেকে তাড়াও, এই চেতনাটি অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে বিকশিত হতে লাগলো। 70-এর শেষ এবং 71-এর শুরুর সেই অগ্নিঝরা দিনগুলোতে পূর্ব পাকিস্তানের সংগ্রামী জনগণের মাঝে বিজাতীয়দের চরম ঘৃণা ও বিদ্বেষ পরিলক্ষিত হলেও ইসলাম ধর্মের প্রতি বিদ্বেষ মোটেও পরিলক্ষিত হয়নি, অথবা ধর্মহীনতা আমাদের পেয়ে বসেনি। তৎকালীন সময়ে কট্টর আওয়ামী লীগার বলে পরিচিত নেতাকর্মীদের মুখে ধর্মনিরপেক্ষতার নাম গন্ধও শুনতে পায়নি। মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী দামাল তরুণ যুবকদের অধিকাংশই ছিল এই দেশের ধর্মপ্রাণ মুসলমানদের সন্তান সন্ততি। যুদ্ধের রক্তাক্ত ময়দানেও আমি মুসলমানদের দেখেছি বাকায়দা নামাজ পড়তে, দুরূদ পাঠ করতে। তৎকালীন পূর্ব পাকিস্তানের শাসককুল পবিত্র ইসলাম ধর্মকে বিভিন্ন সময়ে তাদের হীন স্বার্থে ব্যবহার করেছে, বিধায় তাদের বিরুদ্ধে সচেতন জনগণ সোচ্চার ছিল বটে, তবে প্রকাশ্যে ইসলাম ধর্মের প্রতি কোনো মহলই ঘৃণা কিংবা বিদ্বেষ প্রদর্শন করেননি। ইসলাম ধর্মের বিষয়টি আমি এখানে এই কারণে উল্লেখ করছি যে আমাদের মুক্তিযুদ্ধের পূর্বের ইসলাম এবং মুক্তিযুদ্ধের পরের ইসলাম এর মধ্যে হঠাৎ করে কী এমন ঘটে গেল যাতে করে ইসলামের কথা শুনলেই কোনো কোনো মহল পাগলা কুকুরের মতো খিচিয়ে ওঠে।
যেই দেশে শতকরা 90 জনেরও অধিক পবিত্র ইসলাম ধর্মের অনুসারী, সেই দেশে এই করুণ উন্মাদনার মধ্য দিয়ে ধর্মের নিকুচি করা কি আদৌ যুক্তিসম্মত? এই দুঃখজনক এবং লজ্জাকর অধ্যায়ের জন্য দায়ী কে বা কারা? বাস্তবতার অস্বীকৃতি কি প্রতিক্রিয়াশীলতা নয় কি? অপরদিকে বাস্তবতার স্বীকৃতি প্রগতির শর্ত এবং দাবি নয় কি? তৎকালীন পূর্ব পাকিস্তানের গর্ভেই বর্তমান বাংলাদেশ ভূমিষ্ঠ হয়েছে। সেই পূর্ব পাকিস্তানের অধিবাসীদের আচার আচরণ, উৎসব অনুষ্ঠান, সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক মূল্যবোধ মুক্তিযুদ্ধের এক খোঁচাই কি বিলুপ্ত হয়ে যেতে পারে? এটা কি কারো খেয়াল খুশির উপর নির্ভরশীল নাকি বাস্তব নির্ভর? আমাদের বস্তুনিষ্ঠ বিশ্লেষণ এবং আমাদের জাতীয় জীবনকে সুষ্ঠুভাবে বিকাশিত করতে তা সক্ষম। সত্যানুরাগী কেবল আমাদের মুক্তির দিশারি হতে পারে, অন্যথায় আমাদের ধ্বংসের জন্য আমরাই যথেষ্ট। এই বিষয়ে অধিকতর আলোচনা পরবর্তী অধ্যায়সমূহে সন্নিবেশিত করা হবে। সশস্ত্র গণবিস্ফোরণ। 70-এর নির্বাচনে আওয়ামী লীগের বিজয় বাঙালিতে যেমন উৎসাহিত করেছিল, তেমনি পাকিস্তানি শাসক গোষ্ঠীকে করে তুলেছিল ভীত সন্ত্রস্ত। পশ্চিম পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টোর পিপলস পার্টি এবং পূর্ব পাকিস্তানের শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভের মধ্য দিয়ে প্রকৃতপক্ষে পশ্চিম এবং পূর্ব উভয় অঞ্চলের জনগণই যে স্পষ্ট রায়টি দিয়েছিল তা ছিল, আর এক রাষ্ট্র নয়, আমরা দুটি ভিন্ন রাষ্ট্র। আমাদের আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন, স্বাদ এবং চাহিদা ভিন্নতর। উভয় দেশের জনগণের রায়ই ছিল যেন দুই দেশের জন্য দুটি ভিন্ন পতাকা রচনার সিদ্ধান্ত দিয়ে দিল। আর তাই তো মিস্টার ভুট্টো পূর্ব পাকিস্তানে অনুষ্ঠিতব্য সংসদ অধিবেশনে যোগদান করতে সরাসরি অস্বীকৃতি জ্ঞাপন করলেন। শুধু তাই নয়, তার পিপলস পার্টির কোনো সদস্য যদি সেই সংসদ অধিবেশনে যোগদানের জন্য ঢাকায় আসে, তাহলে সে সকল সংসদ সদস্যদের পা ভেঙে দেওয়া হবে বলেও হুমকি প্রদান করেন। এদিকে তৎকালীন সামরিক শাসক জেনারেল ইয়াহিয়া খান বারবার সংসদ অধিবেশনের বৈঠক আহ্বান করেও অধিবেশন বসাতে ব্যর্থতার পরিচয় দিলেন। বেশ কয়েকবার বৈঠকের তারিখ পরিবর্তন করা সত্ত্বেও সংসদ অধিবেশন হলো না। ঢাকা থেকে লাহোর গমনের এক পর্যায়ে জেনারেল ইয়াহিয়া খান ঢাকা এয়ারপোর্টে দাঁড়িয়ে বিজয়ী নেতা শেখ মুজিবের সঙ্গে করমর্দন করতে করতেই শেখ মুজিবকে পাকিস্তানের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখও করে ফেলেছিলেন। নির্বাচনের ফলাফল ঘোষণা করা হলো 70-এর ডিসেম্বরেই, কিন্তু এদিকে ফেব্রুয়ারি মাস অতিবাহিত হয়ে মার্চ মাসের প্রথম সপ্তাহ চলছে। মার্চে নির্ধারিত সংসদের অধিবেশন বসল না। ঢাকাসহ সমগ্র পূর্ব পাকিস্তানে চরম উত্তেজনা বৃদ্ধি পেল। ঢাকা, খুলনা, চট্টগ্রাম সহ বিভিন্ন শিল্প কারখানায় বাঙালি বিহারি সংঘর্ষের সূত্রপাত দেখা দিল। বাঙালি জাতীয়তাবাদী চেতনায় গোটা জাতি হয়ে উঠল বলিষ্ঠ থেকে বলিষ্ঠতর এবং প্রচণ্ডভাবে উদ্দীপ্ত। শেখ মুজিবের জনপ্রিয়তার ছাপ দেশের আনাচে কানাচে আকাশে বাতাসে বিদ্যমান হয়ে উঠল। সর্বস্তরের জনগণের মুখে মুখে উচ্চারিত হতে লাগলো একটি প্রিয় নাম, মুজিব। বাউলের একতারায় শুনেছি তার নাম, মাঝির গাওয়া ভাটিয়ালিতে শুনেছি তার নাম, বস্তাটানা কুলি মজুরের কণ্ঠে শুনেছি তার নাম, কিষানের ভাওয়াইয়ার ফুটে উঠেছে তার নাম। সে কি আলোড়ন সারা দেশ জুড়ে, সে কি হিন্দোল! এ যেন ছিল মহাসাগরেরই উত্থানের মতো দিকে দিকে ভরপুর। এক নেতা এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ স্লোগানটি যেন তৎকালীন বাস্তবতার সাথে অঙ্গীভূত হয়ে পড়ল। মুজিব জাতীয় চেতনার কেন্দ্রবিন্দু এবং একমাত্র প্রতীকে পরিণত হলেন। এই প্রতীকটি বাঙালির সশস্ত্র গণবিস্ফোরণের প্রথম উপাদান হিসেবে পরিণত হয়ে গেল। মুজিবের কণ্ঠই তখন যে কোনো সশস্ত্র শক্তির তুলনায় অধিকতর শক্তিশালী হয়ে উঠল। তার নির্দেশে জাতি তখন যে কোনো শক্তির মোকাবেলা করার মতো মানসিকতা অর্জন করল। এখানেই মুজিবের নেতৃত্বে পরিচালিত গণ আন্দোলনের চরম সার্থকতা। একটি কণ্ঠই তখন সমগ্র জাতিকে সশস্ত্র রূপে সজ্জিত হওয়ার সাহস যোগায়। সেই জাতিকে পরাভূত করার শক্তি তখন আর কারো থাকে না। 1971 সালের 7ই মার্চ ঢাকার রেসকোর্সে দেশ ও জাতির উদ্দেশ্যে শেখ মুজিবের সেই জাদুকরী কণ্ঠে যে ভাষণ প্রচারিত হলো, তার মধ্য দিয়েই মূলত পূর্ব পাকিস্তানের সমাধি রচনা এবং আজকের স্বাধীন বাংলাদেশের সূচনা লগ্ন ঘোষিত হয়ে যায়। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ো, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। উপরোক্ত বক্তব্যের মধ্য দিয়ে বস্তুতপক্ষে বাঙালিদের জন্য স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করা হয়ে গেছে। আমি যদি বলি, উপরোক্ত বক্তব্য প্রদানের মধ্য দিয়েই শেখ মুজিব একজন জাতীয়তাবাদী নেতার আশা আকাঙ্ক্ষা ও স্বপ্নের চূড়ান্ত রূপ ঘোষণা করে দিয়ে তার শেষ দায়িত্ব সার্থকভাবেই সমাপ্ত করেছেন, তাহলে মোটেও ভুল হবে না।
বস্তুত তাই একজন প্রকৃত জাতীয়তাবাদী নেতার চরম পাওয়াই হচ্ছে তার জাতিকে স্বাধীনতা অর্জনের মানসিকতা দিয়ে সজ্জিত করা। সেদিক থেকে মুজিব অনেকাংশেই সফল। তবে এখানেই আর একটি প্রশ্ন জাগে, জাতির জন্য স্বাধীনতা অর্জনই যদি শেখ মুজিবের চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে থাকে, তাহলে ৭ই মার্চের অমন জ্বালাময়ী বক্তব্য প্রদানের পর তিনি কি করে শত্রুপক্ষের সাথে বৈঠকে বসার আশা পোষণ করেছিলেন? পাকিস্তান সেনাবাহিনীর জেনারেল সামরিক সরকার প্রধান ইয়াহিয়া খানের সঙ্গে স্বাধীনতা ঘোষণার পরে পুনরায় শেখ মুজিব কেন বৈঠকে বসতে চেয়েছিলেন? স্বাধীনতা যুদ্ধ ঘোষণাকারী শেখ মুজিবের কি ধরনের প্রত্যাশা ছিল জেনারেল ইয়াহিয়া খানের থেকে? যার যা কিছু আছে তাই নিয়ে জাতিকে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ প্রদান করার পর কোন ভরসায় জেনারেল ইয়াহিয়া খানের সঙ্গে আপোষ রফার টেবিলে বসার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি? তাহলে কি শেখ মুজিব স্বাধীনতা চাননি? তিনি কি চেয়েছিলেন পাকিস্তানি প্রতিনিধিদের সাথে আলোচনার মাধ্যমে ক্ষমতার মসনদে পৌঁছতে, জাতিকে চূড়ান্ত ত্যাগের জন্য নির্দেশ দিয়ে ব্যক্তিগতভাবে কোন ত্যাগের প্রস্তুতি না নিয়ে ৭ই মার্চ থেকে ২৫শে মার্চ পর্যন্ত কেনই বা শত্রুপক্ষের সাথে বৈঠকের চিন্তায় মগ্ন ছিলেন তিনি? এখানেই খুঁজতে হবে মুজিবের নেতৃত্বের ব্যর্থতার কারণ। তার নেতৃত্বের সংকট স্পষ্টভাবেই প্রতিভাত হয়ে উঠেছে এইখানে। একটি জাতীয়তাবাদী আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে হচ্ছে স্বাধীনতা যুদ্ধ, এবং তেমন একটি ঐতিহাসিক পর্বে নেতৃত্বদানের লোভ এবং মোহ থাকলেই নেতা হওয়া যায় না। শ্রেণীগত দুর্বল চরিত্রের কারণে শেখ মুজিবের মধ্যকার দোদুল্যমানতা এবং সংশয়ই তাকে স্ববিরোধী ভূমিকায় লিপ্ত করেছে। তাই স্বাধীনতা সংগ্রাম, মুক্তির সংগ্রাম এই ধরনের মন্তব্য করতে যেমন তার বাধেনি, তেমনি বাধেনি মুক্তির সংগ্রাম ঘোষণা করার পরও শত্রুপক্ষের সঙ্গে আলোচনার টেবিলে বসার জন্য অপেক্ষা করতে। দেশের তখনকার বাস্তব অবস্থা স্বাধীনতা যুদ্ধের ঘোষণার পক্ষেই ছিল। তাই তখনকার ছাত্র নেতৃত্বের চাপেই শেখ মুজিব ৭ই মার্চ ভাষণে এবারে সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম, এবারে সংগ্রাম, মুক্তির সংগ্রাম এই ধরনের ঘোষণা দিতে বাধ্য হয়েছিলেন। জেনারেল ইয়াহিয়া খানের সঙ্গে এক বৈঠকে তিনি প্রকাশ্যে বলেও ফেলেছিলেন, আমি যদি আপনার কথা মতো কাজ করি তাহলে ছাত্রনেতারা আমাকে গুলি করবে, আর আমি যদি ছাত্রনেতাদের কথা মতো চলি তাহলে আপনি আমাকে গুলি করবেন। বলুন তো এখন আমি কি করি? শেখ মুজিব তার নেতৃত্বের অসহায় এবং করুণ অবস্থায় ফুটিয়ে তুলেছিলেন উপরোক্ত মন্তব্যের মধ্য দিয়ে। তবে সংগ্রামী ছাত্র নেতৃত্ব এবং জেনারেল ইয়াহিয়া খান এই দুইয়ের মাঝখানে আর যে ঘটনাটি বিদ্যমান ছিল তা হলো বাঙালি জনগণের স্বাধীনতার পক্ষে সচেতনতা। শেখ মুজিব একদিকে ছাত্র নেতৃত্বের কাছে নথি স্বীকার করে স্বাধীনতার পক্ষে যেমন কাজ করেছেন, তেমনি পাকিস্তান সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণের মধ্য দিয়ে চেষ্টা করেছিলেন পাকিস্তানকে রক্ষা করতে। শেখ মুজিবের এই স্ববিরোধী ভূমিকার জন্য ইতিহাস একদিন তাকে আসামির কাঠগড়ায় দাঁড়া করালে তাতে বিস্ময়ের কিছু থাকবে না। তবে শেখ মুজিবের এই স্ববিরোধী ভূমিকার জন্য জনগণের যুদ্ধ থেমে থাকেনি। ১৯৭১ সালের সেই ভয়াল ২৫শে মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর হিংস্র বর্বরদের মতো নিরস্ত্র ঘুমন্ত বাঙালিদের উপরে ঝাঁপিয়ে পড়ার সাথে সাথেই সমগ্র পূর্ব পাকিস্তানে প্রতিশোধের এবং প্রতিরোধের আগুন জ্বলে উঠেছিল। সে অবস্থায় নিরস্ত্র বাঙালিদের সশস্ত্র রূপ ধারণ করতে সময় লাগেনি। মৌমাছির চাকে ঢিল ছুড়লেই যেমন আক্রমণকারী নিজেই অকস্মাৎ আক্রান্ত হয়ে পড়ে, ঠিক তেমনি সেদিন ঘটেছিল পাকিস্তানি হানাদার বাহিনীর ভাগ্যে। গণ আন্দোলন অবশেষে রূপান্তরিত হলো সশস্ত্র গণবিস্ফোরণে। তবে শেখ মুজিবের অনুপস্থিতি বাঙালিদের জন্য ছিল দুর্ভাগ্য এবং ব্যক্তি মুজিবের জন্য ছিল রাজনৈতিক বিপর্যয়। নেতৃত্বহীন অবস্থায় একটি জাতির সশস্ত্র গণবিস্ফোরণ কেমন হতে পারে আত্মবিধ্বংসী, তেমনি তা হতে পারে নিদারুণ বিপজ্জনক। কিন্তু ১৯৭১ সালের সশস্ত্র গণবিস্ফোরণে শেষ পর্যন্ত যে একটি সফল মুক্তিযুদ্ধের রূপ নিতে সক্ষম হয়েছে তার কৃতিত্ব কোনো একক নেতৃত্বের নয়। সমগ্র সংগ্রামী জাতিগোষ্ঠী, জনগোষ্ঠীই সেই কৃতিত্বের দাবিদার। জনগণের সশস্ত্র বিস্ফোরণই প্রয়োজনের তাগিদে বিকল্প নেতৃত্ব জন্ম দিয়েছে। সশস্ত্র গণবিস্ফোরণ যুগে যুগে এইভাবেই নতুন নেতৃত্বের জন্ম দিয়ে থাকে।